ঈদের আগের দিনও বাড়ি ফিরতে মরিয়া মানুষ, ভোগান্তি পিছু ছাড়ছে না ট্রেনের যাত্রীদের। আজও শিডিউল বিপর্যয়ে মহাসড়ক ও ঘাটে যানবাহনের দীর্ঘ সারি। জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করছেন হাজিরা। মিনায় পশু কোরবানি ও মক্কায় বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত। মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া, আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি। শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটে বেড়েছে বেচাকেনা। এক রাতে খালি রাজধানীর বিভিন্ন হাট, সামান্য লাভে ছেড়ে দিচ্ছেন বিক্রেতা। ঈদ আইসে আমরা বাচ্চাই তোর কোনো পোশাক নাই কিচ্ছু নাই, টাকা পয়সাও নাই। বানের জলে তছনছ সিলেটবাসীর ঈদ, অনেকের ঘরেই নেই খাবার। নতুন পোশাক যেন বিলাসিতা। বিত্তবানদের নিঃস্ব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। ভোগান্তি পিছু ছাড়ছে না রেলপথে বাড়ি ফেরা মানুষের। এই যাত্রার শেষ দিনেও উপচে পড়া ভিড় ও শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। কমলাপুর থেকে অনেক ট্রেন নির্ধারিত সময়ে ছাড়লেও কয়েকটি দেরিতে ছাড়ায় ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। সকাল 6:30টার রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস বিমানবন্দর রেল স্টেশন ছেড়েছে 8:30টার পর। আর সকাল 10টার দেখা মেলেনি 7:15টার চিরাহাটির নীলসাগর ট্রেনের। আজ 1 ঘন্টা দেরিতে ছেড়ে নতুন করে ভোগান্তি বাড়িয়েছে চট্টগ্রামী মহানগর প্রভাতী ট্রেন। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের যাত্রীরা এখনও জানেন না কখন আসবে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া ট্রেনটি। 6:30 ছাড়ার কথা, এখনো দেখছেন কয়টা বাজে? 7:30 8টা বেজে গেছে। 2 ঘন্টার মতো হয়ে গেছে। শান্তার যাব গাড়ি তুলতে দেয় না, গাড়ির ভিড় জায়গা হয় না। ট্রেনটা 35-এর মতো লেট হয়েছে, 35 মিনিট। আর হচ্ছে ট্রেন স্টেশনে খুব পরিমাণে ভিড় ছিল। এই যাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং মহাখালী বাস টার্মিনালে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সরাসরি প্রথমেই যাচ্ছি সবুজের কাছে। রেলপথে ঘরে ফেরা মানুষের, ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষের খবর জানাতে আমরা সকাল থেকে রয়েছি বিমানবন্দর রেল স্টেশনে। এখানে এসে আমরা দেখেছি যাত্রীদের গরমে ভোগান্তি, ট্রেনের অপেক্ষায় থাকতে ক্লান্তি, সব কিছুই আমরা দেখেছি। এখানে আসলে গতকালকের মতো আজকেও কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর বিলম্বে এখানে এসে পৌঁছাচ্ছে এবং এখান থেকে যাচ্ছে। আমরা দেখেছি যে ট্রেনটি ধূমকেতু এক্সপ্রেস 6:30টায় এখানে আসার কথা ছিল, সেই ট্রেনটি 8:30টায় এখান থেকে ছেড়ে গেছে, অর্থাৎ 2 ঘন্টার বিলম্ব হয়েছে। সুন্দরবন এক্সপ্রেস সেই ট্রেনটি কমলাপুর থেকে 8:15টায় ছাড়ার কথা, এখানে এসে 20 মিনিটের মধ্যে এখানে পৌঁছানোর পরে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু সেই ট্রেনের যাত্রীরা এখনও অপেক্ষায় আছেন, সেই ট্রেনটি এখনও আসেনি। নতুন করে ভোগান্তিতে যোগ দিয়েছে মহানগর প্রভাতী চট্টগ্রামগামী এই ট্রেনটি। এই গত 2 দিন অন্তত কোনো ধরনের বিলম্বে ছাড়েনি, কিন্তু এই ট্রেনটিও আজকে 1 ঘন্টা বিলম্বে এখানে এসে পৌঁছেছে এবং যাত্রী নিয়ে চলে গেছে। একই সাথে সোনার বাংলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামগামী, সেই ট্রেনটি কিন্তু সময় মতোই ছেড়ে গেছে। তিস্তা এক্সপ্রেসও মোটামুটিভাবে সময় মতো ছেড়েছে। কিশোরগঞ্জগামী যে 11 সিন্ধুর প্রভাতী, সেই ট্রেনটি বেশ প্রায় পৌনে 1 ঘন্টার মতো দেরিতে ছেড়ে গেছে। তো এই যে যাত্রীদের যে অপেক্ষা, আগামীকালকে ঈদ, বাড়ি ফেরার যে সেই তারাতে তারা রেল স্টেশনে আসছে এবং তারপরেও যাত্রীদের গতকালকের তুলনায় যাত্রী চাপ কিছুটা কম থাকলেও কিন্তু অনেকেই ট্রেনের ভেতরে ঠাসাঠাসি করে উঠতে হচ্ছে এবং কেউ টিকিট করার পরেও ট্রেনে উঠতে পারেনি। অর্থাৎ ট্রেন এসে থামার সাথে সাথে যাত্রীদের হুমড়ি খেয়ে পড়া, নিজের আসন খুঁজে পেতে যে চেষ্টা বা ট্রেনে উঠে পড়ার যে চেষ্টা, কারণ উঠে পড়তে পারলেই তারা গন্তব্যে পৌঁছাবেন। এই যে সেই তারা থেকে তারা কিন্তু অনেকেই আছে যারা টিকিট কেটেছে কিন্তু এখন পর্যন্ত ট্রেনে উঠতে পারেনি এবং বেশ কয়েকদিন ধরেও কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা প্রতিদিনই আসছে 2-3 দিন ধরে, কিন্তু ট্রেনে ওঠার মতো সুযোগ পাচ্ছে না, এত ভিড়, এত ঠাসাঠাসি। তো আমার কাছে বিমানবন্দর রেল স্টেশন থেকে রেলপথে ঈদে ঘরমুখো মানুষের এই ছিল খবর। আমরা এখন চলে যাচ্ছি সড়কপথের খবর জানাতে মহাখালী বাস টার্মিনালে। সেখানে রয়েছেন সহকর্মী আতিকুর রহমান তমাল।
হ্যাঁ, সবুজ সড়কেও কিন্তু আসলে স্বস্তি যাত্রা নেই, সড়কেও কিন্তু রয়েছে বেশ দুর্ভোগ। এই মুহূর্তে রয়েছে মহাখালীতে আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে অনেক বড় কিন্তু সারি রয়েছে যে মানুষের, সেই সারিটা কিন্তু মূলত কাউন্টারে গিয়ে তারা যে টিকিট চাচ্ছেন সেটা কিন্তু তারা পাচ্ছেন না, কারণ যেহেতু যে পরিমাণ বাস থাকার কথা সেই পরিমাণ বাস কিন্তু আসতে পারে না, এবং যে কারণে একটি দুর্ভোগ কিন্তু হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে এই কাউন্টারে কিন্তু একটি দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে। আপনি জানেন যে এই মহাখালী কাউন্টার থেকে দিনে প্রায় 500 বাস কিন্তু বহু জেলায় উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্যে বড় কিন্তু বলা চলে যে ময়মনসিংহ যে ডিভিশন রয়েছে সেই জেলায় কিন্তু আসলে অনেকগুলো বাস যায়, এবং সবগুলো বাসে যেহেতু আসলে মহাসড়কে ভোগান্তিতে রয়েছে বা যানজটের কবলে পড়েছে, সে কারণে কিন্তু আসলে বাসগুলো না আসার কারণে যে এই যাত্রীদেরকে নিয়ে যে আবার রওনা হবে সেটা কিন্তু হওয়া যাচ্ছে না। তবে সেটি কিন্তু বলা যায় যে আগামীকালকে যেহেতু ঈদ রয়েছে, গতকালকে যে পরিমাণ দুর্ভোগ ছিল সড়কে সেই পরিমাণ দুর্ভোগ কিন্তু আজকে নেই, এবং যে কারণে বাস কিন্তু পাওয়া যাচ্ছে সেটা কিন্তু কম রয়েছে, অর্থাৎ কালকের তুলনায় আজ কিন্তু দুর্ভোগটা অনেকটাই কম রয়েছে সড়কে, এবং যে কারণে বাস আসছে কিন্তু একটু সময় লাগছে আর কি। আর আপনাকে জেনে রাখি যে আমরা কিন্তু বেশ কিছু অভিযোগ পেয়েছি, অনেকেই বলছেন তারা এই যে কাউন্টার পর্যন্ত আসছেন বাসা থেকে, অর্থাৎ ঢাকায় এসে যে বাসায় নেমে যে কাউন্টারে আসবেন এই যে পথটুকু, এই পথেও কিন্তু সে আসলে দুর্ভোগের শিকার হচ্ছেন, কারণ কোনো ধরনের কোনো কিন্তু পরিবহন নেই, এবং যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বাড়তি ভাড়া হাঁকছে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছেন, তারা সবাই বলছেন যে তারা আসলে যে গন্তব্যে চান যেতে সেই জায়গায় আসলে যাওয়ার জন্য যে পরিমাণ টিকিট দরকার, যে পরিমাণ যানবাহন দরকার সেটি কিন্তু নেই, এবং তারা সে কারণে কিন্তু এক ধরনের ভোগান্তি কিন্তু শিকার হচ্ছেন। তো সব মিলে বলতে যে সড়কেও কিন্তু আসলে দুর্ভোগটি চলছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম মহাখালী বাস টার্মিনাল থেকে, এবং এর আগে আমরা যুক্ত ছিলাম বিমানবন্দর রেল স্টেশন থেকে। এদিকে মহাসড়কে যানজটের কারণে দুর্ভোগ পিছু ছাড়ছে না ঘরমুখী মানুষের। বিভিন্ন রুটে যানবাহনের দীর্ঘ সারিতে দেখা দিয়েছে দুর্ভোগ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে করটিয়া পর্যন্ত প্রায় 30 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া সেতুর পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে গাড়ি চলছে। তবে গত দুদিনের তুলনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে কমেছে যানজট। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ বাড়ছে। সেতুতে মোটরসাইকেল পারাপার বন্ধ থাকায় বাইকারদের পাঠানো হচ্ছে শিমুলিয়া ঘাটে। পাটুরিয়া দৌলদিয়া রুটে যানবাহনের চাপ কমায় কমেছে দুর্ভোগ। রাস্তাঘাটে মানুষ চলতে পারে না, বউ বাচ্চা নিয়ে যে ট্রাকের মধ্যে যাচ্ছে। টাঙ্গাইল থেকে এখানে আসতে 13 ঘন্টা লাগে, 13 ঘন্টা থেকে এইভাবে বয়ে আসে। চান্দুরা থেকে আপনার পর্যন্ত কালিয়া পর্যন্ত হালকা পাতলা আর কি ছিল, তারপরে পুরোটাই জ্যাম। যানজট নাই, ক্লিয়ার, খুব সৌন্দর্য করতে সরকার। ভোগান্তি নাই, কোনো জ্যাম নাই, অল্প জ্যাম। অনেক সুন্দর হয়েছে, কোনো জাম নাই, কোনো কিছু পাই নাই, ফেরিতেও জাম নাই, রাস্তা একবারে ফেরি, ভালোভাবে আসতে পারছি, কোনো যানজট নাই রাস্তায়। বাড়িতে যাব সবাই ফ্যামিলি সহ আনন্দ ফুর্তি করার জন্য। ঈদযাত্রার সবশেষ খবর জানাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, এবং টাঙ্গাইলের এলেঙ্গায় আছেন সহকর্মী কাদি তালুকদার। সরাসরি প্রথমে যাচ্ছে রিঙ্কুর কাছে। ঈদযাত্রায় উত্তরবঙ্গে যারা আসলে বাড়ি ফিরছে উত্তরবঙ্গ মহাসড়ক অর্থাৎ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে, তাদের কিন্তু চরম দুর্ভোগ এবং ভোগান্তি নিয়ে কিন্তু বাড়িতে যেতে হচ্ছে। আমরা ভোর থেকে আছি এবং দেখছি যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশ থেকে হাতিকুমরুল মোড় পর্যন্ত যে 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা ভোর থেকে দেখেছি তীব্র যানজট ছিল, এখন কিছুটা ধীর গতিতে যানবাহন চলাচল করলেও মাঝে মাঝে কিন্তু থেমে থেমে যানবাহন চলাচল করছে। এবং আমরা দেখছি যে যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাকেই কিন্তু আসলে যাত্রীরা বেশি যাচ্ছে, এবং এই ট্রাকগুলোতে খোলা ট্রাকে কিন্তু যাত্রীরা বিভিন্ন ভাবে তারা কিন্তু বাড়িতে ফিরছে যে যেভাবে পারে। তারা যেটি বলছে যে বাসে আসলে জায়গা না থাকে তারা বাধ্য হয়ে আসলে ট্রাকে যাচ্ছে, এবং আমরা যেটি দেখছি যে প্রতিটি বাস ট্রাকে কিন্তু ধারণ ক্ষমতা থেকে অতিরিক্ত এবং প্রচুর যাত্রী নিয়ে কিন্তু তারা আসলে পারাপার হচ্ছে। এবং তারা যেটি বলছে যে চালক ও যাত্রীরা বলছে যে এই যে যানজটে পড়ে তাদের ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা বেশ কয়েকজন চালকের সাথে কথা বলি, তারা যেটি জানিয়েছে যে ঢাকা থেকে শুধুমাত্র বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে আসতে কিন্তু তাদের অনেককে 20 থেকে 18 ঘন্টা 18 থেকে 20 ঘন্টা কিন্তু সময় লেগেছে। এবং এই যে দীর্ঘ যাত্রা, এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে তাদের এই যে ঘন্টার পর ঘন্টা যানজটে কিন্তু তাদের অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশ থেকে কিন্তু হাতিকুমরুল মোড় পর্যন্ত এই যে গাড়ির যানবাহনের দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং
প্রচুর যানবাহনে, প্রতিটি যানবাহনে কিন্তু আসলে তিন ধরনের ঠাঁই নেই। আমরা যেটি দেখছি যে বাসের থেকে কিন্তু ট্রাকে কিন্তু আসলে অনেক যাত্রী, কারণ উত্তরবঙ্গের যে 22টি জেলার যাত্রীরা ঈদ যাত্রা যারা বাড়ি ফিরছে তারা কিন্তু এই ট্রাকে করে আসলে আমরা দেখছি যে বেশি বাড়ি ফিরছে, বাসের থেকে ট্রাকের সংখ্যা বেশি। এবং এই যে সিরাজগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছে, কিন্তু তারা অনেকটা হিমশিম খেতে হয়ে যাচ্ছে। তারা যেটি বলছে যে এই পরিমাণ গাড়ির চাপ, অতিরিক্ত চাপের কারণে কিন্তু তারা এই যে যানজট বা গাড়ির ধীরগতি সেটি কিন্তু নিয়ন্ত্রণে তারা আসলে অনেকটা হিমশিম খাচ্ছে। এবং পুরো এই যে হাতিকুমরুল চত্বর এবং বঙ্গবন্ধু পশ্চিম পাড় পুরোটাই কিন্তু যানবাহনের যে যানজট, সেখানে কিন্তু চরম নাকাল হতে হচ্ছে যাত্রীদের। তারা যেটি বলছে যে ঘন্টার পর ঘন্টা এই যে দীর্ঘ যাত্রা, অর্থাৎ ঢাকা থেকে এই যে বঙ্গবন্ধু সেতু পশ্চিমে আসতেই 15 থেকে 20 ঘন্টা, অনেকে 22 ঘন্টা কিন্তু লেগেছে বলে জানিয়েছে যাত্রীরা। তো এই ছিল সিরাজগঞ্জের যে যানবাহনের উত্তরবঙ্গের যানজটের সর্বশেষ খবর। আমরা চলে যাব বঙ্গবন্ধু সেতু পূর্ব পারে, সেখানে টাঙ্গাইলে আছে আমাদের সহকর্মী কাদের তালুকদার। ঈদযাত্রার তৃতীয় দিন আজ। ঈদযাত্রার তৃতীয় দিনেও আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের প্রচুর পরিমাণে চাপ রয়েছে। মানুষজন কিন্তু এই যে স্রোতের মতো যাচ্ছে গত 3 দিন যাবৎ, এখন পর্যন্ত কিন্তু মহাসড়কে যানজটের পরিমাণ একটু কমেনি। আপনারা জানেন যে এই যে গত বৃহস্পতিবার মূলত ঈদযাত্রা শুরু হয়েছে। ঈদযাত্রা শুরু হওয়ার পর থেকেই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটে পড়তে হয়েছে এই ঈদে ঘরমুখা মানুষদের। গতকাল সারাদিন এই যানজট ছিল, সারা রাত এই যানজট ছিল। সেই যানজটের কারণে এখন পর্যন্ত মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়েছে। একদিকে যেমন তীব্র গরম, অন্যদিকে রোদ বৃষ্টি সব মিলিয়ে মানুষজনের যে এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। এই ঘন্টার পর ঘন্টা মানুষজন এই তীব্র গরমের মধ্যে গাড়িতে যে যার মতো করে চলছে। কেউ বা মোটরসাইকেলে যাচ্ছে, কেউ খোলা ট্রাকে যাচ্ছে, আবার কেউ বা বাসে করে যাচ্ছে। তবে এই যে তীব্র গরম, এই তীব্র গরমের মধ্যে সকলেই কিন্তু অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়তে হয়েছে, অবর্ণনীয় কষ্ট করছে। অনেকেই আমরা কথা বলেছিলাম অনেক যাত্রীর সাথে, অনেক ঘরমুখ মানুষের সাথে। তারা আমাদেরকে জানিয়েছে যে গতকাল অনেকেই রাত 8টা-9টার দিকে ঢাকা থেকে রওনা হয়েছে। আজ সকাল 10টা বাজে এখন পর্যন্ত টাঙ্গাইল এসে তারা আটকে আছে। কখনো কখনো গাড়ি চলছে, আবার কখনো কখনো গাড়ি থমকে যাচ্ছে। এভাবেই চলছে মূলত এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা। আমরা কথা বলেছিলাম এখানকার যে মহাসড়কের দায়িত্বপ্রাপ্ত পুলিশ রয়েছেন, পুলিশ তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে মূলত এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ উপলক্ষে যে মাত্রা অতিরিক্ত যে গাড়ির চাপ, এবং অন্যদিকে যে একাধিক বা টোল প্লাজা বন্ধ থাকার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট নিরসনে টাঙ্গাইলের যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সহ অন্যান্য যে প্রশাসন রয়েছে তারা সারাদিন সারা রাত কাজ করে কিন্তু এই যানজট নিরসন করতে পারছে না। এই যে কষ্ট, এই কষ্টের মধ্যেই তাদেরকে যেতে হচ্ছে। একটি তথ্য দিয়ে আপনাকে শেষ করতে চাই যে টাঙ্গাইল মহাসড়কের যাত্রী যে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু টোল প্লাজায় গত 24 ঘন্টায় প্রায় 42,000 যানবাহন কিন্তু পাড়ি দিয়েছে। এটি আসলে নতুন একটি রেকর্ড। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রার বিস্তারিত খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইল থেকে, এবং এর আগে আমরা যুক্ত ছিলাম সায়দাবাদ থেকে। রাজধানীতে শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটে বেড়েছে বেচাকেনা, সামান্য লাভে ছেড়ে দিচ্ছেন বিক্রেতা। বিস্তারিত জানাতে গাবতলী গরুর হাটে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ, সরাসরি যাচ্ছি তার কাছে। গাবতলী পশুর হাটে কিন্তু বলা চলে যে গতকালে যে অবস্থা আমরা দেখেছিলাম সেটি কিন্তু এখন পর্যন্ত বলা চলে যে অন্যান্য হাটের মতোই কিন্তু গাবতলী পশুর হাটে কিন্তু আমরা দেখছি যে ছোট এবং মাঝারি গরু কিন্তু বিক্রির পরিমাণ সবচেয়ে বেশি। কিন্তু বড় গরু যেভাবে বিক্রি হওয়ার কথা ছিল, যে আশায় আশান্বিত হয়ে কিন্তু খামারিরা এবং মালিকেরা বিভিন্ন জেলা থেকে এ হাটে পশু নিয়ে এসেছিলেন, নিজের শখের পশুটি যেটি লালন পালন করেছেন 2 বছর 3 বছর, কেউ 4 বছর এগুলো লালন পালন করেছেন, সেই গরুগুলো কিন্তু বলা চলে যে এখনো এভাবেই পড়ে আছে। বড় সীমিত সংখ্যক বড় গরু কিন্তু, বড় পশু কিন্তু বিক্রি হয়েছে। সেক্ষেত্রে এক একটি পশু কিন্তু বলা চলে যে মানে উচ্চতা এবং সবকিছু মিলে 6 ফিট, 6.5 ফিট, 7 ফিট এরকম করে কিন্তু আমরা 6 ফিট উচ্চতা এবং 7 ফিট লম্বা, 7.5 ফিট লম্বা এরকম কিন্তু উচ্চতার গরুগুলো কিন্তু বলা চলে যে এরকম বলা চলে যে এখনো অবিকৃত অবস্থা রয়েছে। খামারিরা যেটি বলছেন সেটি হচ্ছে যে গরুর দাম প্রথম দিকে বলা হয়েছিল 6.5-7 লাখ টাকা,
সেটি কিন্তু এখন বলা চলে যে এটি 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ এরকম কিন্তু বলা হচ্ছে, এবং অনেক সময় বলা হচ্ছে যে এর কম দামে কিন্তু বলা হচ্ছে। সেক্ষেত্রে তারা যেটি বলছে সারা বছর লালন পালনের জন্য যে পরিমাণ খরচ হয়েছে সেটি কিন্তু উঠবে না, এবং লাভের অঙ্ক তো কোনোভাবেই তাদের চিন্তাও করতে পারছেন না। সেক্ষেত্রে কিছু মালিক আছে, কিছু খামারি আছে, তারা বলছেন যে সবশেষ পর্যন্ত, অর্থাৎ আজকে যেহেতু একটি রাত আছে এবং এখনো বলা চলে যে দুপুর শেষ হয়নি, দুপুর পরে কিন্তু বিকেল এবং রাত এই সময়টা যদি তারা বিক্রি করতে পারেন, নির্দিষ্ট যে দাম তারা আন্দাজ করছেন, অনুমান করছেন, সেই দামে যদি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু তারা বিক্রি করে দেবেন। এবং কিছু খামারি আছে যারা বলছেন যে তাদের নির্ধারিত দামের অনুপাতে যদি তারা, অর্থাৎ ব্যয়ও যদি তারা উঠাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু এই গরুগুলো কিন্তু তারা আবার তাদের খামারে ফিরে নিয়ে যাবেন। সেক্ষেত্রে বলা যায় তারা লোকসানের মধ্যেই থাকবেন। তো জমজমাটভাবে বেচা কেনা ছোট এবং মাঝারি গরুকে কিন্তু হচ্ছেই গতকাল থেকে, আর এখন কিন্তু বড়গুলো সেভাবে বিক্রি হচ্ছে না, এমনটি হাটের চিত্র রয়েছে। তো আমার কাছে এই ছিল গাবতলী হাট থেকে পশু বিক্রির সবশেষ অবস্থা। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাবতলী হাট থেকে। সময় সংবাদে আরো থাকছে, ছিলেন পুলিশের সোর্স এআইজি সেজে বাহিনীর সঙ্গে প্রতারণা, তদবিরের মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ, গোপালগঞ্জের গালিব 2 সহযোগী সহ কারাগারে। মুজদালিফায় রাত যাপনের পর জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করছেন হাজিরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। যে তৃতীয় দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে মুজদালিফার খোলা মাঠ থেকে কিন্তু মুসল্লিরা খুব ভোরেই জামারায় এসে উপস্থিত হয়েছেন, এবং জামারায় প্রতীকী শয়তানকে লক্ষ্য করে যে পাথর নিক্ষেপ, সেই পাথর নিক্ষেপ শেষ করে কিন্তু এখন দলে দলে ছুটছেন মক্কার হারাম শরীফের। সেখানে গিয়েই কিন্তু আজকে তারা যে হজের যে তাওয়াফ, সেই তাওয়াফে ইফাজা সেটি শেষ করবেন, এবং তাওয়াফটা শেষ করেই তার পরবর্তী সাই করবেন। সাই করার পরেই কিন্তু হাজিরা যে পশু কোরবানি, সেই পশু কোরবানি করবেন। পশু কোরবানি শেষ করেই কিন্তু তাদের এবারে হজের যেই মূল যে কার্যক্রম, সেটি কিন্তু সমাপ্ত হবে আজকের এই হজের তৃতীয় দিনে। পরবর্তী 11 এবং 12 জিলহজে শুধুমাত্র 2টি কর্মসূচি আছে, শুধুমাত্র জামারায় গিয়ে 3টি প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ, এবং এই পাথর নিক্ষেপের মধ্য দিয়েই কিন্তু 12 জিলহজ কিন্তু সমাপ্ত হচ্ছে এই বছরের যে পবিত্র হজ, সেই পবিত্র হজের কার্যক্রম। তবে একটি বিষয় জানিয়ে রাখি, যারা শেষ দিন অর্থাৎ 12 জিলহজ কোনোভাবে পাথর নিক্ষেপ করতে পারবে না, তারা হয়তো বা আরও একদিন অতিরিক্ত থাকতে হবে, এবং ওই অতিরিক্ত একদিন অর্থাৎ 13 জিলহজ কিন্তু তাদের পবিত্র হজের যে কার্যক্রম সেটি সমাপ্ত হবে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন এবং বাংলাদেশ থেকে আগত যারা আছেন, তারা কিন্তু তাদের যেই পাথর নিক্ষেপের যে কর্মসূচি, সেটি কিন্তু শেষ করেই কিন্তু সকলে এখন দলে দলে সমবেত হচ্ছেন মক্কার হারাম শরীফে, এবং সেখানে গিয়ে কিন্তু বায়তুল্লাহ যে তাওয়াফ, সেই বায়তুল্লাহ তাওয়াফ শেষ করবেন, এবং বায়তুল্লাহ তাওয়াফ শেষ করেই কিন্তু তারা সাই করবেন, এবং সাই শেষ করেই কিন্তু পরবর্তী যে কার্যক্রম সেটি সমাপ্ত করবেন। আমরা আসলে অনেকের সাথে কথা বলেছি, কিন্তু আসলে এই বছরের যেই কার্যক্রম, সেটি কিন্তু বিগত বছরের চাইতে অনেক ভালো হয়েছে বলে অনেকে জানিয়েছেন, এবং তাদের তেমন কোনো কষ্টই হয়নি, এবং মূলত এটি একমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র হাজির সংখ্যা কিছুটা কম থাকার কারণেই, এবং হাজির সংখ্যা কম থাকার কারণেই কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য বছর যেই প্রচণ্ড ভিড় থাকে, সেই ভিড়টা কিন্তু অনেকাংশে এবছর কম থাকায় কিন্তু হাজিরা একটু স্বাচ্ছন্দ্যেই কিন্তু তাদের হজের যে কার্যক্রম সেটি কিন্তু সম্পাদন করতে পারছেন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু হাজিরা খুব নির্বিঘ্নে শেষ করতে পেরেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুজদালিফা থেকে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর পান্থপথ সহ দেশের বেশ কয়েকটি জেলায় ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। সকাল 7টায় রাজধানীর পান্থপথ সামুরাই কনভেনশন সেন্টারে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। মোট 3টি জামাত অনুষ্ঠিত হয় এখানে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার 15টি গ্রামের কয়েক হাজার মানুষ ঈদুল আজহা উদযাপন করেছেন। দিনাজপুর শহরের বাসুনিয়া পট্টিতে ঈদের নামাজ আদায় করেন কয়েকশো মানুষ। এছাড়া পটুয়াখালীর 37টি গ্রাম, শরীয়তপুরে 30টি ও মুন্সিগঞ্জের 9টি গ্রাম সহ ঝিনাইদহের মুসল্লিরাও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন। পানির জলে তছনছ সিলেটবাসীর ঈদ। অনেকের ঘরে নেই খাবার, নতুন পোশাক যেন বিলাসিতা। পানি কমায় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন নিঃস্ব হয়ে। বানভাসী মানুষের করুণ আকুতি জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। ঈদ আইসে আমরা বাচ্চাইন তোর
কোনো পোশাক নাই কিচ্ছু নাই, টাকা পয়সাও নাই। ঈদের ভাবনায় কান্না জড়ানো এই নারীর কণ্ঠের এমন কথাগুলোতে বানের ঢেউগুলো লজ্জা পাবে, যে ঢেউ তছনছ করে দিয়ে গেছে কোম্পানিগঞ্জের বড়বন্যী গ্রামের এই নারীর পরিবার সহ হাজার হাজার পরিবারকে। বাতুত খাওয়া দাওয়া করছি না 3 অক্টোর মাঝে, বুঝছেন নি, বুকন্তি হুকাইয়া উঠে গেছে গিয়া শর্ট পেট দিয়ে বেড়াতে দিয়া তাহারাম, আর ঈদের উপলক্ষে কোনো সাহায্য কোনটা পাইছি না। স্থানীয় সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এমন পরিস্থিতিতে বিত্তবানদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানালেন। বিত্তশালী যারা আছে, যদি পাশে একটা বাড়িকেও যদি ওরা একটু ঈদ করাই দিতে পারে, আমার মনে হয় সবাই কিন্তু সুন্দরভাবে ঈদ করতে পারবে। ইতিহাসে জায়গা করে নেয়া এবারের ভয়াবহ বন্যায় অর্ধলক্ষাধিক ঘরবাড়ি নষ্ট হয়েছে, ক্ষতির মুখে পড়েছেন 30 লাখ মানুষ। বানের তোরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এই ঘরের বাসিন্দারা এখন ঘর গোছাতেই ব্যস্ত। সামনের ঈদ নিয়ে তাদের কোনো চিন্তাভাবনাই নেই হাতে অর্থ, নেই কোনো সাহায্য। এ অবস্থায় সকলের সহযোগিতা কামনা করেছেন এই পরিবারটি। সিলেটের কোম্পানিগঞ্জের বড়বন্যী গ্রাম থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। একসময় কাজ করতেন পুলিশের সোর্স হিসেবে, রপ্ত করেন পুলিশি কার্যক্রম, পরে শুরু করেন প্রতারণা, নিজেকে পরিচয় দেন এআইজি হিসেবে। আসামি ছাড়ানো পুলিশ কর্মকর্তাদের বদলি, পদোন্নতি করিয়ে দেয় এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তদবিরের মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করা গোপালগঞ্জের গালিব 2 সহযোগী সহ এখন কারাগারে। বুলবুল রেজার রিপোর্ট। অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় গোপালগঞ্জের এয়ার আলীর ছেলেকে ছাড়াতে যোগাযোগ করেন একই জেলার গালিব চৌধুরীর সঙ্গে। আমাদের লোক আছে, আমরা চেষ্টা করে ফোন দিয়ে বললো যে টাকা দিবে 85,000। গালিব চৌধুরীর প্রতারণার শিকার নিটল নিলয় মোটরস কর্তৃপক্ষ। কিস্তিতে কেনা গাড়ির টাকা যথাসময়ে পরিশোধ করতে ব্যর্থ এমন ব্যক্তিদের হয়ে পুলিশ পরিচয়ে সুপারিশ করতেন তিনি। শুধু প্রতারণা করেন, উনি একাধিক গাড়ির ব্যাপারে এরকম সুপারিশ করেছে যে গাড়িগুলো আমরা মূল্যায়ন করে ছেড়ে দিয়েছি। এমন বিভিন্ন অভিযোগে ডিবি পুলিশ গ্রেফতার করেছে গালিব চৌধুরী ও তার 2 সহযোগীকে। পুলিশ সদর দপ্তরের এআইজি পরিচয়ে থানার ওসি ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের ফোন দিতেন তিনি। একসময় পুলিশের সোর্স হিসেবে কাজ করা গালিব এআইজি পরিচয়ে আসামিদের ছাড়ানো, পুলিশ কর্মকর্তাদের বদলি ও পদোন্নতি করিয়ে দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার যে বিভিন্ন ধরনের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের যে অ্যাকাউন্টগুলো আছে, যেমন বিকাশ, নগদ, তাতে আমরা গত 6 মাসে স্টেটমেন্টে আমরা দেখেছি প্রায় অর্ধ কোটি টাকার মতো লেনদেন তার এই গত 6 মাসে সে করতে পেরেছে। পুলিশ বলছে আসামি ছাড়ানো ছাড়াও তিনি তক্ষক ও সীমান্ত পিলার কেনাবেচার নামে প্রতারণা করে আসছিলেন। তার নিজের পরিচয়, ওই যে পুলিশ হেডকোয়ার্টারের এআইজি পরিচয় দিয়ে সে এই গাড়িগুলি ছাড়ানোর ব্যবস্থা করত এবং এই গাড়িগুলির সাথে তার মান্থলি বেসিসে কিছু টাকা পয়সার লেনদেন হতো। নারীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সখ্য গড়ে ব্ল্যাকমেইল করতেন গালিব ও তার সহযোগীরা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের আগের দিনও বাড়ি ফিরতে মরিয়া মানুষ, ভোগান্তি পিছু ছাড়ছে না ট্রেনের যাত্রীদের। আজও শিডিউল বিপর্যয়, মহাসড়ক ও ঘাটে যানবাহনের দীর্ঘ সারি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত। মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া, আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি। এবং শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটে বেড়েছে বেচাকেনা। এক রাতে খালি রাজধানীর বিভিন্ন হাট, সামান্য লাভে ছেড়ে দিচ্ছেন বিক্রেতা। এ ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।